আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা আমাদের ফ্রেস্তা তুল্য উপদেষ্টারা এখন নিজেরাই তাদের হিসাব বিবরণী প্রকাশ না করে বিদায় নেওয়ার চেষ্টা করছেন। যদিও তারা আদৌ বিদায় নেবেন কিনা, কবে বিদায় নেবেন তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ এখনও মানুষের মধ্যে রয়েছে। তারপরেও আগামী 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি হয়তো খুব দ্রুতই তারা বিদায় নেবেন। কিন্তু এতদিনেও তারা তাদের সম্পদের হিসাব প্রকাশ করলেন না কেন? বারবার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বিষয়টি আসলে কি? দুর্বলতা কোথায়, তাদের ভয় কোথায়? এবং আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা যে পাহাড় তুল্য সম্পদ বিদেশে পাচার করেছেন তা ফিরিয়ে আনা হবে এমন হুঁশিয়ারি আমরা তো সারা বছর ধরে দেখেছি, শুনেছি। 1 টাকাও তো ফেরত আনতে পারেননি, শুধু গলাবাজি, চাপাবাজি। তাই বলে আমি বলছি না যে আওয়ামী লীগ সরকারের সময় কোনো ধরনের দুর্নীতি ঘটনা ঘটেনি। অবশ্যই অস্বাভাবিক পরিমাণ দুর্নীতি আওয়ামী লীগের 15.5 বছর সরকারের সময় হয়েছে, একথা অনস্বীকার্য। অথচ সাংবাদিক আনিস আলমগীরকে যখন একটা ভৌতিক মামলায় সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠানো হলো, তার বিরুদ্ধে দুদকের মামলা দেওয়া হলো। পরবর্তীতে আবার তিনি নাকি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তার বিবরণীতে উল্লেখ করেননি। দুদকের ঘাড়ে কয়টি মাথা দেখিত? এই যে গত 1.5 বছরের বেশি সময়ে একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠেছে, পেরেছে কোনোটি দুর্নীতি তদন্ত করতে? পারেনি তো। পারে শুধু আনিস আলমগীরদের মতন, মঞ্জুর আলম পান্নাদের মতো মানুষদের ধরে যারা ক্ষমতাকে প্রশ্ন করে তাদেরকে জেলে পুরতে। আমাদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন উপদেষ্টাদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশের ক্ষেত্রে? আসলে একটু স্মরণ করে দেখি তো। তিনি ক্ষমতা নেওয়ার পরপরই জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। এতদিনেও তারা প্রকাশ করতে পারেননি। উপদেষ্টাদের একজন মাত্র তার হিসাব বিবরণী প্রকাশ করেছেন, যদিও সেটি নিয়েও বিতর্ক রয়েছে, আসছে সে বিষয়ে। তো আমরা দেখেছি যে এই গত 1.5 বছরে আওয়ামী লীগের সবাই শয়তান প্রকৃতির, সবাই দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বাটপার, আর ইনারা সব ফ্রেস্তা তুল্য। অথচ একাধিক উপদেষ্টার বিরুদ্ধে বা একাধিক উপদেষ্টার অধীনে কাজ করা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আশ্বাস দেওয়া হয়েছে সেগুলোর তদন্ত করার, কিন্তু যেহেতু কোনো ধরনের কোনো বিবরণী আমাদের সামনে প্রকাশ পায়নি অথবা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত তেমনভাবে সংগঠিত হয়নি, তাই তাদেরকে নিয়ে যথেষ্ট সন্দেহ করার অবকাশ রয়েছে। আওয়ামী লীগের সবাই তো চোর, ডাকাত, বাটপার, সব মেনে নিলাম, কিন্তু এই উপদেষ্টারা পদত্যাগের পর যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে ওঠার সম্ভাবনা রয়েছে, মানুষ আশঙ্কা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশনটি কীভাবে নেওয়া হবে। শেখ হাসিনার সরকারের টানা 15.5 বছরের শাসন আমলে যে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে তার পরিমাণ কত এবং এর ফলে বাংলাদেশের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জনগণের সামনে তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। একটি শ্বেতপত্র প্রকাশও করা হয়েছে দুর্নীতির। সেই কমিটির প্রধান কে ছিলেন? সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র ফেলো, সম্মানিত ফেলো, আমাদের অন্যতম অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি এই বিষয়ে বিবিসি বাংলাকে বলছেন, উপদেষ্টাদের বিষয়ে, এরকম একটি অরাজনৈতিক সরকার যেখানে বিশিষ্ট জনেরা সরকারের ভেতরে রয়েছেন, তারা যখন জনগণের কাছের প্রতিশ্রুতি দেওয়ার পরও নিজেদের সম্পদের তথ্য প্রকাশ না করে আগামী দিনের রাজনৈতিক সরকারের জন্য একটা খারাপ উদাহরণ সৃষ্টি করলেন। আগামীর মন্ত্রী আমলাদের সম্পদের তথ্য প্রকাশ না করার একটি উছিলা তৈরির সুযোগ তৈরি করে দিয়ে গেলেন, যা আরও হতাশাজনক। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানও বলছেন যে এটি আশাহত হওয়ার মতন একটি চরম একটি বিষয়। শুধু আশাহত, আশাবাদিতার কথা বলে তো লাভ নেই। আওয়ামী লীগ সরকারের সময় সাবেক ভূমিমন্ত্রী
সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে মানে শত শত ফ্ল্যাট রয়েছে যুক্তরাজ্যে, তার শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার সম্পদ বিদেশে রয়েছে, সেটি প্রকাশ করেছিল। টিআইবি এখন করুক, এই উপদেষ্টাদের বিরুদ্ধে তারা ক্ষমতা থাকতে তাদের কারো দুর্নীতির শ্বেতপত্র আমাদের সামনে প্রকাশ করুক, আমরা চাই সেটি, শুধু নিন্দা জানালে তো হবে না। এবং উপদেষ্টাদের হিসাব বিবরণী প্রকাশের ক্ষেত্রে একটি নীতিমালাও প্রণয়ন করেছিল ডক্টর ইউনূস সরকার। সেখানে কি বলা ছিল, এটি 2024 সালের 1 অক্টোবর প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী বিষয়ে। সেই নীতিমালার প্রথম ধারায় বলা হয়েছে, বর্তমান সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের, অর্থাৎ যারা বিশেষ সহকারী দায়িত্বে আছেন, তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরের 15 কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সম্পদ বিবরণী জমা দিবেন। তথ্যগুলো হাতে পাওয়ার পর প্রধান উপদেষ্টা নিজ বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে সেসব তথ্য প্রকাশ করবেন। উপযুক্ত সময়টি এখনো আসেনি, আর উপযুক্ত পদ্ধতিও সম্ভবত তারা এখনো আবিষ্কার করতে পারেননি, বিধায় আমরা উপদেষ্টাদের সম্পদ সম্পর্কে কিছুই জানতে পারছি না। আপনাদের নিশ্চয় মনে আছে যে গত বছরের আগস্টে বিএনপি চেয়ারপারসনের সাবেক, মানে খালেদা জিয়ার সাবেক সচিব ABM আব্দুস সাত্তার, যিনি নিজেও এখন একজন ডাকসাইটের আমলা ছিলেন, ভালো আমলা, তিনি প্রকাশ্যে বললেন একটি অনুষ্ঠানে, ঢাকায় প্রশাসন ক্যাডারদের কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে বললেন, আমাদের, মানে তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছেন, আমাদের না হয় চরিত্র খারাপ হয়ে গেছে, কিন্তু যারা আন্দোলন করে আজকে চেয়ারে বসে আছেন, অন্তত 8 জন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো, আমার সচিব আছেন 2 জন, যে তারা, মানে উপদেষ্টাদের কথা বলছেন, যে যাদের মধ্যে 2 জন সচিবও আছেন, সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। তারপরে আমরা দেখলাম কি হলো, সরকারের মধ্যে একটা নড়াচড়া আমরা উপলব্ধি করলাম, তারা হাই হাই কি হলো রব তোলার চেষ্টা করলো, এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হলো যে বিবৃতি দিয়ে, এই যে দাবিটি করা হয়েছে উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে, সেটি একেবারে ভিত্তিহীন, এবং অভিযোগকারীর কাছে কোনো প্রমাণ থাকলে তা যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। তারপরে রহস্যজনকভাবে আমরা দেখলাম যে এটি নিয়ে আর তেমন কিছু এগোয়নি, কিন্তু সরকারের নিজ উদ্যোগেই তো উচিত ছিল যে উপদেষ্টাদের সবার বিষয়ে তদন্ত করা, অন্তত তাদের হিসাব বিবরণীটা মানুষের সামনে তুলে ধরা, প্রকাশ করা, সেটিও করা হয়নি। এটিও অনেক বেশি রহস্যের। কয়েকটি উদাহরণ যা এই মধ্যে আপনারা জানেন, দুর্নীতি বিষয়ে উপদেষ্টা এবং উপদেষ্টাদের কর্মকর্তাদের বিরুদ্ধে, তাদের অধীনে কাজ করা যে ব্যক্তিরা রয়েছেন, আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় যে 10 কোটি টাকা চাঁদাবাজির ঘটনা সারা দেশে তোলপাড় সৃষ্টি করা হয়েছিল, সেই ঘটনায় সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা সাবেক ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামটি জড়িয়ে গেল। তিনি অস্বীকার করলেন, তার বিরুদ্ধে কোনো তদন্ত হলো না অভিযোগ বিষয়ে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন, তার বিরুদ্ধে 400 কোটি টাকা অবৈধভাবে অর্জনের যে অভিযোগ উঠল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধেও শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল, সেগুলোর বিরুদ্ধে দুদক অন্যরকম সমালোচনার পরিপ্রেক্ষিতে তদন্তে নামলো, এই নামা পর্যন্ত তারা আর উঠে দাঁড়াতে পারেনি। প্রধান উপদেষ্টার নিজের দুর্নীতি নিয়ে এর আগে আমি কথা বলেছি, অবশ্যই সেগুলো দুর্নীতি, এবং আমি কথা আগেও উচ্চারণ করেছি, পৃথিবীর ইতিহাসে আর কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান নেই যে ক্ষমতা কুক্ষিগত করেই কয়েক মাসের মধ্যে হাজার হাজার কোটি টাকা নিজের ব্যক্তির স্বার্থে বা তার প্রতিষ্ঠানের স্বার্থে হাজার হাজার কোটি টাকার সুযোগ সুবিধা নেওয়ার একটি অপচেষ্টা করে এবং সেটি সার্থক হয়। যেমন বলছি, তার গ্রামীণ ব্যাংকে 2019 সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়েছে, এবং এই প্রতিষ্ঠানটির প্রায় 6,000 কোটি টাকা, আমার যদি ভুল না হয়ে থাকে 6,666 কোটি টাকা সম্ভবত, সেটি কর
বকেয়া ছিল সেটি মওকুফ করে দেওয়া হয়েছে। ব্যাংকটিতে সরকারের যে 25% অংশীদারিত্ব ছিল সেটি নামিয়ে আনা হলো 10%। গ্রামীণের নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হলো, জনশক্তি রপ্তানি লাইসেন্স প্রদান করা হলো, গ্রামীণ টেলিকমকে যে ডিজিটাল ওয়ালেট সেবা প্রদানের অনুমতি দেওয়া হয়েছে সেখানে স্বার্থের দ্বন্দ্ব রয়েছেও এমন মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এমনকি ইলন মাস্কের যেই ইন্টারনেট পরিষেবা স্টারলিংক বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছিল সেটা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, সেটিও তাদের লোকাল এজেন্ট হিসেবে গ্রামীণ ফোনকে নিয়োগ দিল, যেখানে গ্রামীণ ফোনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কী সম্পর্ক আমরা সবাই জানি। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা পদে রয়েছেন, আর স্টারলিংকের লোকাল এজেন্ট হবে একটা মাত্র প্রতিষ্ঠান, সেটি গ্রামীণ ফোন। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান তো রয়েছেই। এগুলো দুর্নীতির মধ্যে পড়ে না, কিন্তু এই সব বিষয়ে কোনো জবাবদিহিতা নেই। নাহিদ ইসলাম, যিনি আর এক উপদেষ্টা ছিলেন সরকারের, আমি বলছিলাম যে একজন মাত্র উপদেষ্টা তার সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন, তা নিয়েও বিতর্ক রয়েছে তুমুলভাবে। তিনি যখন 7 মাসের মাথায় পদত্যাগ করলেন এনসিপি নামের নতুন রাজনৈতিক দলের হাল ধরার জন্য, পদত্যাগ করে তিনি বলেছিলেন যে তিনি উপদেষ্টা হিসেবে যে বেতন ভাতা নিয়েছেন সেখান থেকে খরচ করার পরে তার ব্যাংকে জমা রয়েছে 10,000 টাকা মাত্র। পরবর্তীতে তিনি যখন নির্বাচনী হলফনামায় তার তথ্য উল্লেখ করলেন, সেখানে দেখা গেল যে তার 25 লাখ টাকার সম্পদ রয়েছে, তার স্ত্রীর নামেও 15 লাখ টাকার সম্পদ রয়েছে। এটি নিয়ে যখন আবার তুমুল বিতর্কের সৃষ্টি হলো, তখন আবার তিনি একটি গুজামিল উত্তর দেওয়ার চেষ্টা করলেন। এখন বিষয় হচ্ছে যে সরকারের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে উপদেষ্টার সম্পদের হিসাব দেবে কিনা, তার জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বিবিসির পক্ষ থেকে। যেই প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম সকালে বিকালে 24 ঘন্টায় নানানভাবে নানান ইস্যুতে কথা বলেন, কিন্তু এই ইস্যুতে কথা বলার জন্য তাকে খুঁজে পাওয়া গেল না, তার প্রেস উইংয়ের কাউকেই খুঁজে পাওয়া গেল না। আমাদের উপদেষ্টারা ফেরেশতা তুল্য, আমরা এটুকু মনে করতে চাই, কিন্তু দুর্ভাগ্য আমাদের, তাদের পদত্যাগের পর কি হবে সেটি ভেবেই অনেকেই অনেক ধরনের শঙ্কা প্রকাশ করতে পারেন বই কি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নির্বাসনে থেকেও অপ্রতিরোধ্য আওয়ামী লীগ, দ্য গার্ডিয়ানের চোখে প্রত্যাবর্তনের ব্লুপ্রিন্ট। দর্শক, আজ থেকে প্রায় 1.5 বছর আগে বাংলাদেশের আকাশ বাতাস কাঁপিয়ে যখন বিপ্লবের নামে বাংলাদেশের রাজনীতিতে একটি ষড়যন্ত্রের ঘটনা ঘটে গেল, অনেকেই ভেবেছিলেন শেখ হাসিনা এবং তার দলের সূর্য চিরতরে অস্তমিত। কিন্তু বিশ্বখ্যাত ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান গতকাল একটি বিস্ফোরক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি বলছে যে লড়াই এখনো শেষ হয়নি। কলকাতা এবং দিল্লির ড্রয়িং রুম থেকে পরিচালিত হচ্ছে এক বিশাল রাজনৈতিক মহড়া, যেখানে কফির কাপে চুমুক দিয়ে আর ইন্ডিয়ান ফাস্টফুড খেতে খেতে নির্বাসিত নেতারা ছক কষছেন কিভাবে ফিরতে হবে বাংলার মাটিতে। আজ আমরা দেখব দ্য গার্ডিয়ানের চোখে আওয়ামী লীগের সেই কামব্যাক প্ল্যান। দ্য গার্ডিয়ানের রিপোর্টে সব থেকে চমকপ্রদ তথ্য হলো শেখ হাসিনার বর্তমান রুটিন ওয়ার্ক। দিল্লির এক সুরক্ষিত আস্তানায় বসে তিনি দিনে প্রায় 15 থেকে 16 ঘন্টা ব্যয় করছেন দলীয় কাজে। তিনি কি হাল ছেড়ে দিয়েছেন? মোটেও না। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ভাষ্য মতে শেখ হাসিনা সরাসরি যোগাযোগ রাখছেন তৃণমূলের কর্মী, নেতা এবং পেশাজীবীদের সাথে। এই যে দীর্ঘ সময় ধরে মিটিং এবং ভিডিও কনফারেন্স, এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের সাংগঠনিক চেইন এখনো সক্রিয়। গার্ডিয়ানের রিপোর্ট বলছে কলকাতা থেকে মাঝে মাঝেই সিনিয়র নেতাদের দিল্লিতে তলব করা হয়। উদ্দেশ্য একটাই, আসন্ন পরিস্থিতি মোকাবেলায় দলকে প্রস্তুত রাখা। তারা বিশ্বাস করেন শেখ হাসিনা ফিরবেন এক হিরো হিসেবে। আর কটা দিন পরেই বাংলাদেশের নির্বাচন, কিন্তু সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ। দ্য গার্ডিয়ানের কাছে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই নির্বাচনকে প্রহসন বা শাম বলে অভিহিত করেছেন।
তার মতে একটি বিশাল রাজনৈতিক দলকে বাইরে রেখে যে ভোট হচ্ছে তার কোনো গণতান্ত্রিক বৈধতা নেই। আওয়ামী লীগ যখন কৌশলগতভাবে নির্বাচনের মাঠ থেকে দূরে থাকছে, তারা তাদের কর্মীদের নির্দেশ দিয়েছে ভোট বয়কট করতে। এর মাধ্যমে তারা বিশ্বকে দেখাতে চায় যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ভোটারদের অংশগ্রহণ কতটা নগণ্য হতে পারে। তারা মূলত অপেক্ষা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার জন্য, যাতে জনমনে পুনরায় আওয়ামী লীগের প্রয়োজনীয়তা ফুটে ওঠে। দ্য গার্ডিয়ান তাদের এই অনুসন্ধানী রিপোর্টে একটি অস্বস্তিকর প্রশ্ন তুলেছে। ভারত কি আওয়ামী লীগের সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়? প্রতিবেদনে দেখা যায় কলকাতার শপিং মলগুলোতে নির্বাসিত নেতারা খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন। বাংলাদেশ সরকার বারবার অনুরোধ করলেও ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেয়নি। এটি স্পষ্ট করে দেয় যে দিল্লির কাছে শেখ হাসিনা এখনো বিশ্বস্ত মিত্র। এই ভারতীয় সমর্থনই আওয়ামী লীগের নেতাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে যে তাদের বিচার বা নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না। প্রতিবেদনে একটি বিরল ঘটনাও দেখা গেছে ভুল স্বীকার। সাবেক এমপি তানভীর শাকিল জয় স্বীকার করেছেন যে অতীতে তারা ফেরেশতা ছিলেন না। 2018 সালের নির্বাচন যে পুরোপুরি স্বচ্ছ ছিল না তা তিনি অকপটে স্বীকার করেছেন। পাশাপাশি দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগগুলোকেও তিনি উড়িয়ে না দিয়ে বরং অনিয়ম হিসেবে মেনে নিয়েছেন। এটি একটি বড় রাজনৈতিক চাল। আওয়ামী লীগ এখন চেষ্টা করছে নিজেদের ভুলগুলো স্বীকার করে জনগণের কাছে একটি রিফর্ম বা সংস্কারকৃত দল হিসেবে উপস্থাপন করতে। তারা এখন মানবাধিকার, বাক স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে, যেগুলো একসময় তাদের শাসনের বিরুদ্ধে তোলা অভিযোগ ছিল। দ্য গার্ডিয়ান বলছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারও এখন কঠিন সমালোচনার মুখে। মব ভায়োলেন্স, সাংবাদিকদের উপর হামলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে। দলটির নেতারা মনে করছেন পরিস্থিতি যত খারাপ হবে মানুষ তত বেশি তাদের আমলের স্থিতিশীলতার কথা মনে করবে। তাদের পুরো কামব্যাক প্ল্যান দাঁড়িয়ে আছে বর্তমান সরকারের সম্ভাব্য ব্যর্থতার উপর। তারা বিশ্বাস করেন অন্ধকার দিন খুব দ্রুতই কেটে যাবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বর্তমানে দলটির সাংগঠনিক ভিত পুনর্গঠনে পর্দার আড়ালে থেকে বড় ভূমিকা পালন করছেন। কলকাতা ও দিল্লির নেতাদের মধ্যে সমন্বয় এবং তৃণমূলের সাথে যোগাযোগ রক্ষায় তিনি অন্যতম প্রধান স্তম্ভ। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী তার মতো সিনিয়র নেতাদের লক্ষ্য এখন স্পষ্ট, দলের ভেতরে কোনো ভাঙ্গন ধরতে না দেওয়া। বাহাউদ্দিন নাসিম এবং অন্যান্য সিনিয়র নেতারা তাদের বক্তব্য যে বিষয়গুলো হাইলাইট করেছেন তা হলো, তারা মনে করেন যে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধ বা দুর্নীতির মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক মানদণ্ডহীন। বাহাউদ্দিন নাসিম নিয়মিতভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দিচ্ছেন ধৈর্য ধরার এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছেন। তার মতে দেশের 1/3 মানুষের সমর্থন পুষ্ট দলকে বাইরে রেখে বাংলাদেশে কোনো টেকসই গণতন্ত্র সম্ভব নয় এবং এই যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটি কোনোভাবেই টেকসই হবে না। নেতারা বোঝাতে চাইছেন যে আমরা পালিয়ে যাইনি, আমরা কৌশলগত কারণে নিরাপদ দূরত্বে আছি যাতে কর্মীরা দিক নির্দেশনা পায়। যারা আজ গণতন্ত্রের কথা বলছেন তারা একটি জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে নিজেরাই স্বৈরতান্ত্রিক আচরণ করছেন। ইতিহাস সাক্ষী আছে, আওয়ামী লীগকে যতবার নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে তারা ততবারই শক্তিশালী হয়ে ফিরে এসেছে। দ্য গার্ডিয়ানের এই বিশদ প্রতিবেদন আমাদের সামনে একটি কঠিন সত্য তুলে ধরেছে যে রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, আবার কোনো কিছুই শেষ কথা নয়। আজ থেকে 1.5 বছর আগে যে দলটিকে ধ্বংসস্তূপ মনে করা হয়েছিল সেই আওয়ামী লীগ আজ সীমানার ওপার থেকে অত্যন্ত সুসংগঠিতভাবে ঘুরে দাঁড়ানোর ছক কষছে। একদিকে শেখ হাসিনার 16 ঘন্টা বিরামহীন কর্মযজ্ঞ, অন্যদিকে বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক বা সাদ্দাম হোসেনদের মতো নেতাদের হার নামানো মানসিকতা। সব মিলিয়ে আওয়ামী লীগ একটি বার্তায় দিতে চায়, আমরা ফুরিয়ে যাইনি।
তবে প্রশ্নটা থেকেই যায়, ক্ষমতার গত 15 বছরে যে ক্ষোভ মানুষের মনে দানা বেঁধেছিল, যে কর্তৃত্ববাদী আচরণের কথা খোদ দলের নেতারাই আজ স্বীকার করছেন, মানুষ কি তা এত দ্রুত ভুলে যাবে, নাকি বর্তমানের অস্থিরতা আর অনিশ্চয়তা মানুষকে আবারও সেই চেনা পুরনো নেতৃত্বের দিকে ঠেলে দেবে? ইতিহাসের চাকা কি আবারও উল্টো দিকে ঘুরবে? শেখ হাসিনা কি সত্যিই বীরের বেশে ফিরে আসতে পারবেন, নাকি এই কামব্যাক প্ল্যান কেবলই নির্বাসিত নেতাদের টিকে থাকার শেষ চেষ্টা? আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটই হবে এই প্রশ্নের চূড়ান্ত আদালত। রাজনীতির এই খেলায় শেষ পর্যন্ত কার জয় হয়, জনগণ নাকি কৌশল, তা জানতে আমাদের নজর রাখতে হবে আগামী দিনগুলোতে। এই মুহূর্তে এ পর্যন্তই।